আমাদের চারপাশে সুদ, স্টক মার্কেট, বন্ড এই শব্দগুলো তো আমরা প্রায়ই শুনি। কিন্তু একটু গভীরে ভাবলেই প্রশ্ন আসে, এগুলো আসলে কি? যেমন ব্যাংক যে সুদের হার ঠিক করে, সেটার পেছনের যুক্তিটা কি? বা ধরুন একটা কোম্পানি স্টক কেনা আর বন্ড কেনার মধ্যে যে একটা আকাশ-পাতাল তফাৎ আছে, সেটা ঠিক কোথায়? আজকে আমাদের হাতে আর্থিক বাজারের ওপর বেশ কিছু গভীর বিশ্লেষণমূলক সোর্স মেটেরিয়াল আছে। আমাদের আজকের মিশন হলো এই আপাতদৃষ্টিতে জটিল বিষয়গুলোর একেবারে ভেতরে গিয়ে এর মূল নীতিগুলো সহজ করে বোঝা। আমরা চেষ্টা করব সংখ্যা আর পরিভাষার জঙ্গল থেকে বেরিয়ে এসে এর পেছনের আসল গল্পটা ধরতে। তাহলে চলুন একেবারে গোড়ার প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। টাকারও যে একটা দাম আছে, যাকে আমরা সুদ বলি, সেই সুদের হার ওটা ঠিক কিভাবে ঠিক হয়? এর পেছনে কোন শক্তিগুলো কাজ করে? এই বিষয়টা বোঝার জন্য আমাদের সোর্সগুলোয় কয়েকটা দারুণ অ্যাপ্রোচের কথা বলা হয়েছে। প্রথমটা নাকি বন্ডের বাজারের ভেতরে লুকিয়ে আছে। একদম ঠিক। এটাকে বলা হয় বন্ড মার্কেট অ্যাপ্রোচ। সহজ কথায়, যে কোনো বাজারের মতোই এখানেও বন্ডের চাহিদা আর যোগানই এর দাম ঠিক করে দেয়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা হলো বন্ডের দামের সাথে সুদের হারের সম্পর্কটা ঠিক উল্টো। উল্টো মানে বিপরীত। হ্যাঁ, একদম বিপরীত। ভাবুন তো, সবাই যখন একটা নির্দিষ্ট সরকারি বন্ড কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, তখন সরকার কি আপনাকে সেই বন্ডের জন্য খুব বেশি সুদ দিতে চাইবে? চাইবে না, কারণ চাহিদা তো অনেক। তাই যখন বন্ডের দাম বাড়ে, তখন এর ওপর সুদের হার, যেটাকে আমরা ইল্ড বলি, সেটা কমে যায়। আর উল্টোটা ঘটলে, দাম কমলে সুদের হার বেড়ে যায়। বাহ, দারুণ উদাহরণ তো। এটা তো অনেকটা নিলামের মতো। জিনিস একটার জন্য ক্রেতা বেশি হলে বিক্রেতার দাম কষার জোর বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে মানুষের বন্ড কেনার এই চাহিদা বাড়ে বা কমে কেন? এর পেছনে বেশ কিছু কারণ আছে। যেমন ধরুন, অর্থনীতিতে মন্দার একটা আশঙ্কা দেখা দিল, তখন মানুষ শেয়ার বাজারের ঝুঁকি ছেড়ে একটা নিরাপদ আশ্রয় খোঁজে। সরকারি বন্ড তখন সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মনে হয়, তাই না? ফলে সবাই বন্ড কিনতে চায়, চাহিদা বেড়ে যায়। আবার ধরুন, মানুষের হাতে অনেক টাকা এসেছে, তাদের সম্পদ বেড়েছে, তখনও তারা বিনিয়োগের জন্য বন্ড কিনতে পারে। আর যোগানের দিকটা? হ্যাঁ, যোগানের কথাও ভাবতে হবে। সরকার যদি বড় কোনো প্রজেক্টের জন্য টাকা তুলতে চায়, বা ধরুন বাজেটে ঘাটতি আছে, তাহলে তারা বাজারে প্রচুর নতুন বন্ড ছাড়ে। আর যোগান বেড়ে গেলে কি হয়? দাম কমে যায় আর সুদের হার বেড়ে যায়। মুদ্রাস্ফীতির আশঙ্কাও এখানে একটা বিরাট ভূমিকা রাখে। আচ্ছা, তার মানে এটা পুরোটাই বাজারের মনস্তত্ত্ব আর বাস্তব অর্থনীতির একটা মিশ্রণ। আমি সোর্সে জন মেনার্ড কেইনসের আরেকটা তত্ত্বের কথাও দেখলাম, লিকুইডিটি প্রেফারেন্স ফ্রেমওয়ার্ক। এটা এই বন্ডের বাজারের ধারণা থেকে কতটা আলাদা? এটা বিষয়টাকে একেবারে অন্য একটা কোণ থেকে দেখে। কেইনসের ফোকাসটা বন্ডের উপর নয়, বরং সরাসরি টাকার উপর। তার মতে, মানুষ কেন হাতে নগদ টাকা বা সহজে ভাঙানো যায় এমন সম্পদ, লিকুইডিটি রাখতে চায়, এর উত্তরটাই সুদের হার ঠিক করে দেয়। ইন্টারেস্টিং। কেইনস বলেন, টাকা হলো অনেকটা ছাতার মতো। যখন অর্থনীতিতে রোদ ঝলমল করছে, সবকিছু ভালো চলছে, তখন মানুষ তো আর ছাতা নগদ টাকা বয়ে বেড়াতে চায় না। তারা টাকাটা বিনিয়োগ করে আয় করতে চায়। কিন্তু যখনই আকাশে মন্দার কালো মেঘ দেখা দেয়, তখন সবাই অনিশ্চয়তার ভয়ে ছাতাটা হাতের কাছে রাখতে চায়। তার অনিশ্চয়তা বাড়লে নগদ টাকার চাহিদা বাড়ে। ঠিক তাই। আর সুদের হার হল সেই ছাতাটা হাতে ধরে রাখার সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। সুদের হার যদি খুব বেশি হয়, তার মানে আপনি ব্যাংকে টাকা রাখলে অনেক রিটার্ন পাবেন। তখন আপনি নগদ টাকা হাতে না রেখে ব্যাংকে রাখতে চাইবেন। আচ্ছা, আর টাকার যোগানটা কে দেয়? দেশের কেন্দ্রীয় ব্যাংক। এই চাহিদা আর যোগানের খেলাতেই সুদের হার নির্ধারিত হয়। কেন্দ্রীয় ব্যাংক যদি বাজারে টাকার যোগান বাড়িয়ে দেয়, সবার হাতে আরও ছাতা তুলে দেয়, তখন ছাতার দাম কমে যাওয়ার মতো করে সুদের হারও কমে যায়। দারুণ। তাহলে আমরা টাকার দাম বা সুদের হার কিভাবে ঠিক হয় তার দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি পেলাম। এখন প্রশ্ন হলো, এই টাকা আদান প্রদানের বাজারগুলো কি সবই একরকম? সোর্স ম্যাটেরিয়াল বলছে দুটো প্রধান ভাগ আছে, মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট। হ্যাঁ, এবং এদের মূল পার্থক্য হল সময়। একটাকে ভাবতে পারেন স্প্রিন্ট দৌড়, আর একটা ম্যারাথন। স্প্রিন্ট আর ম্যারাথন? হ্যাঁ, মানি মার্কেট হল সেই স্প্রিন্ট, স্বল্পমেয়াদী বাজার। এখানে 1 বছর বা তারও কম সময়ের জন্য টাকা ধার দেওয়া নেওয়া হয়।
এখানকার সিকিউরিটিগুলো, যেমন ধরুন ট্রেজারি বিল বা কমার্শিয়াল পেপার, খুব তরল আর নিরাপদ। বড় বড় কোম্পানি বা সরকার তাদের প্রতিদিনের খরচ চালানোর জন্য, যেমন কর্মীদের বেতন দিতে বা কাঁচামাল কিনতে হঠাৎ টাকার দরকার হলে এই বাজার থেকে ঋণ নেয়। তাহলে ক্যাপিটাল মার্কেট হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার জায়গা, অনেকটা একটা বাড়ি বানানোর জন্য মর্টগেজ নেওয়ার মতো। একদম নিখুঁত তুলনা। ক্যাপিটাল মার্কেট হল সেই ম্যারাথন যেখানে 1 বছরের বেশি সময়ের জন্য তহবিল সংগ্রহ করা হয়। কোনো কোম্পানি যখন নতুন একটা ফ্যাক্টরি বানাতে চায় বা সরকার যখন একটা বিশাল সেতু বানানোর পরিকল্পনা করে, তখন তাদের দীর্ঘ সময়ের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তখনই তারা এই বাজারে বন্ড বা স্টকস ইস্যু করে। আর আমরা সাধারণ মানুষ যখন বিনিয়োগের কথা বলি, তখন মূলত এই ক্যাপিটাল মার্কেটকেই বুঝিয়ে থাকি। একদম। আচ্ছা, এখানেই আমার দীর্ঘদিনের একটা প্রশ্ন। এই যে বন্ড আর স্টক, দুটোই তো ক্যাপিটাল মার্কেটের অংশ, কিন্তু আমাদের সোর্সগুলো বলছে এদের মধ্যে চরিত্রগতভাবে আকাশ-পাতাল তফাৎ। ব্যাপারটা আসলে কি? এখানে নিজেকে একটা প্রশ্ন করতে হবে। আপনি কি প্রতিষ্ঠানের ঋণদাতা হতে চান, নাকি তার মালিক হতে চান? এই প্রশ্নের উত্তরই স্টক আর বন্ডের পার্থক্যটা বলে দেয়। ঋণদাতা নাকি মালিক? আচ্ছা, দেখুন, বন্ড কেনা মানে হল আপনি ওই প্রতিষ্ঠানকে ঋণ দিচ্ছেন। আপনি একজন ঋণদাতা। এর বিনিময়ে আপনি নির্দিষ্ট সময় পর সুদ পাবেন এবং মেয়াদ শেষে আপনার আসল টাকাটা ফেরত পাওয়ার একটা নিশ্চয়তা থাকবে। কোম্পানি যদি বেউলিয়াও হয়ে যায়, আইন অনুযায়ী সবার আগে কিন্তু বন্ড হোল্ডারদের টাকা ফেরত দিতে হবে। তাই এটা তুলনামূলকভাবে নিরাপদ। আর স্টক কিনলে আমি সরাসরি মালিকানার অংশীদার হয়ে যাচ্ছি। ঠিক ধরেছেন। স্টক কেনা মানে আপনি কোম্পানির একটা ক্ষুদ্র অংশের মালিক হয়ে গেলেন। আপনার লাভ আসবে দুটো উপায়ে। হয় কোম্পানি লাভ করলে আপনাকে ডিভিডেন্ড বা লভ্যাংশ দেবে, অথবা কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেলে আপনি সেটা বিক্রি করে লাভ করবেন। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। স্টক হোল্ডাররা হল রেজিডুয়াল ক্লেইমেন্ট। ওয়াহ, বেশ ভারী একটা শব্দ। রেজিডুয়াল ক্লেইমেন্ট এর মানে কি? এর মানে হল কোম্পানির সমস্ত দেনা পাওনা, মানে ধরুন কর্মীদের বেতন, সাপ্লায়ার্সদের বিল আর বন্ড হোল্ডারদের ঋণ, সবকিছু শোধ করার পর যদি কিছু অবশিষ্ট থাকে, তবেই সেটা স্টক হোল্ডাররা পাবে। ও আচ্ছা, মানে সবার শেষে। সবার শেষে। এজন্যই লোকে বলে স্টক মার্কেটে ঝুঁকি বেশি, কারণ আপনার টাকা ফেরত পাওয়ার কোনো গ্যারান্টি নেই। কিন্তু উল্টো দিকে কোম্পানি যদি বিশাল সাফল্য পায়, তাহলে আপনার লাভের কোনো সীমা নেই। আপনি মালিক হিসাবে সেই সাফল্যের সরাসরি অংশীদার। তার মানে ঝুঁকি আর পুরস্কারের এক দারুণ খেলা। আমি সোর্সে আরও দেখলাম, এই মালিকানারও আবার দুটো ভিন্ন স্তর আছে, কমন স্টক আর প্রেফার্ড স্টক। হ্যাঁ, এটাও খুব মজার একটা পার্থক্য। কমন স্টক বা কমন স্টক হোল্ডাররাই হল কোম্পানির আসল মালিক। তাদের ভোটাধিকার থাকে। কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, যেমন ডিরেক্টর বোর্ডে কারা থাকবে, তারা ভোট দিয়ে নিজেদের মতামত জানাতে পারে। আর প্রেফার্ড স্টক? প্রেফার্ড স্টক হোল্ডারদের সাধারণত ভোটাধিকার থাকে না। তাহলে তাদের প্রেফার্ড বা অগ্রাধিকার দেওয়া হয় কেন? নামটা তো ওরকমই শোনাচ্ছে। এটাকে অনেকটা হাইব্রিড গাড়ির মতো বলা যেতে পারে। এর মধ্যে বন্ডের মতো নির্দিষ্ট আয়ের একটা চরিত্র আছে, আবার স্টকের মতো মালিকানারও একটা ছোঁয়া আছে। এই পর্যন্ত তো একটা দেশের ভেতরের বাজারের ছবিটা পরিষ্কার হলো, কিন্তু আজকের দিনে তো কোনো অর্থনীতি একা চলতে পারে না। আমাদের সোর্সগুলো এরপর আন্তর্জাতিক আর্থিক বাজারের দিকেও নজর দিয়েছে। ভিন্ন ভিন্ন মুদ্রা যখন একসাথে মিশে, তখন কি ঘটে? তখনই খেলাটা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে ওঠে। এই পুরো ব্যাপারটা ঘটে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে। ফরেন এক্সচেঞ্জ মার্কেট, যেখানে এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা কেনাবেচা হয়। সোর্সগুলো এর ইতিহাসের দিকেও ইঙ্গিত করেছে। যেমন একটা সময় ছিল গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ড, হ্যাঁ। তখন প্রতিটি দেশের মুদ্রা একটা নির্দিষ্ট পরিমাণ সোনার সাথে বাঁধা ছিল। যেমন $1 মানে হয়তো 1 গ্রাম সোনা, আর 1 পাউন্ড মানে হয়তো 2 গ্রাম সোনা। ফলে ডলার আর পাউন্ডের বিনিময় হার সবসময় স্থির থাকত। ব্যবস্থাটা তো বেশ স্থিতিশীল শোনায়। তাহলে আমরা এটা থেকে সরে এলাম কেন? কারণ এটা খুব অনমনীয় বা রিজিড ছিল। একটা দেশের অর্থনীতি তার নিজের প্রয়োজনে মুদ্রার যোগান বাড়াতে বা কমাতে পারত না, কারণ সবকিছু সোনার মজুদের ওপর নির্ভরশীল ছিল। তাই আধুনিক অর্থনীতিতে আমরা আরও অনেক নমনীয় ব্যবস্থা দেখি। যেমন এর ঠিক উল্টোটা হল ফ্রিলি ফ্লোটিং ব্যবস্থা। মানে ভাসমান। হ্যাঁ, এখানে ডলারের মোকাবেলায় টাকায় দাম কত হবে সেটা পুরোপুরি বাজারে ঠিক করে দেয়।
কোনো সরকারি হস্তক্ষেপ থাকে না। চাহিদা বাড়লে দাম বাড়ে, কমলে কমে। কিন্তু বেশিরভাগ দেশই তো বোধহয় এই দুই প্রান্তিক ব্যবস্থার কোনো একটা মাঝামাঝি জায়গায় থাকে, তাই না? কেন্দ্রীয় ব্যাংক বাজারে ডলার বিক্রি করে টাকার মান স্থিতিশীল করার চেষ্টা করে। আচ্ছা। আরেকটা জনপ্রিয় সিস্টেম হলো প্যাগড সিস্টেম। কিছু দেশ তাদের মুদ্রার মানকে মার্কিন ডলার বা অন্য কোনো শক্তিশালী মুদ্রার সাথে একেবারে বেঁধে দেয়। ওটাকে পেগ করা বলে। হ্যাঁ, এর সুবিধা হলো এটা আন্তর্জাতিক বাণিজ্যে এবং বিনিয়োগে অনেক বেশি স্থিতিশীলতা নিয়ে আসে। কিন্তু এর অসুবিধাও আছে। এতে ওই দেশ তার অর্থনৈতিক স্বাধীনতা অনেকটাই হারিয়ে ফেলে। কারণ ডলারের যা হবে তাদের মুদ্রারও তাই হবে। তাহলে সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা একেবারে সুদের হারের মতো মৌলিক ধারণা থেকে শুরু করে আন্তর্জাতিক মুদ্রা বিনিময়ের বিশাল আর জটিল জগৎ পর্যন্ত একটা সফর করলাম। আমরা দেখলাম আর্থিক বাজার আসলে একটা বিশাল বন্টন ব্যবস্থা, যা সঞ্চয়কারীদের টাকা উদ্যোক্তা বা ঋণগ্রহীতাদের হাতে পৌঁছে দেয়, তা একদিনের জন্যই হোক বা ৩০ বছরের জন্য। এবং আমরা এটাও দেখলাম যে বন্ড আর স্টকের মতো ধারণাগুলো শুধু একাডেমিক শব্দ নয়। এগুলো আসলে দুটো ভিন্ন মানসিকতার প্রতিফলন। একজন ঋণদাতা হিসেবে নির্দিষ্ট আয় আর নিরাপত্তা খোঁজা, আর একজন মালিক হিসেবে ঝুঁকি নিয়ে অসীম লাভের স্বপ্ন দেখা। যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে এই মৌলিক পার্থক্যটা বোঝা অপরিহার্য। এটা শুধু টাকা আয় করার বিষয় নয়, এটা আসলে ঝুঁকিকে বোঝা এবং পরিচালনা করার বিষয়। আমাদের শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা রেখে যেতে চাই। আমাদের সোর্সগুলো নমিনাল এবং রিয়েল সুদের হারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছে। নমিনাল হার হলো সেই সংখ্যাটা যা আমরা ব্যাংকের বিজ্ঞাপনে বা পত্রিকায় দেখি। কিন্তু এই হার থেকে যখন মুদ্রাস্ফীতির হার বাদ দেওয়া হয়, তখন যা পাওয়া যায় সেটাই হলো রিয়েল বা প্রকৃত সুদের হার। এটা খুব জরুরি একটা বিষয়। এটা একটা জরুরি প্রশ্ন তৈরি করে। মুদ্রাস্ফীতির এই পরিবর্তনশীল পৃথিবীতে আমরা যে সুদের হার দেখি, তা কি আসলেই আমাদের সঞ্চয়ের আসল আয়কে প্রতিফলিত করে? এমন পরিস্থিতি তো হতেই পারে যেখানে ব্যাংকে টাকা রেখে আমরা যে সুদ পাচ্ছি তার চেয়ে মুদ্রাস্ফীতির হার বেশি। তখন আমাদের সঞ্চয়ের উপর পাওয়া রিয়েল রিটার্ন বা প্রকৃত আয় তো ঋণাত্মক হয়ে যায়। এই বাস্তবতায় আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোর জন্য এর অর্থ কি, এটা নিয়ে ভাবার অবকাশ রইল।